আমরা দুটো ভিডিও করার পর আমরা এটা অডিওর মাধ্যমে কভার করছি, কারণ এটা জাস্ট থিওরিটিক্যাল। তো এটা একটু আমরা পড়ি, খুব ইম্পর্টেন্ট। অনেকগুলো ডকুমেন্ট সম্পর্কে এখন আমরা শিখতে পারবো। এখানে আছে হেডিংটা কাঁচামালের বিলি সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র, ডিফারেন্ট ডকুমেন্টস রিলেটিং টু ইস্যু অফ মেটেরিয়াল। আজকে যদি মেটেরিয়াল ইস্যু করতে হয় তাহলে যে বিভিন্ন ধরনের ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়ে সেই সমস্ত ডকুমেন্টসগুলো সম্পর্কে এখন আমরা জানবো এই ক্লাসে। তো প্রথমে আছে পারচেস অর্ডার, তারপর আছে পারচেস অর্ডারকে বাংলা বলে ক্রয়ের ফরমাইশ, তারপর হচ্ছে কাঁচামালের বা মালপত্রের প্রাপ্তি স্বীকারপত্র, যেটাকে ইংলিশে বলে গুডস রিসিভড নোট। সি হচ্ছে 3 নম্বর ডকুমেন্টস হচ্ছে কাঁচামাল বা মজুতের যাচনপত্র, যেটা হচ্ছে মেটেরিয়াল অফ স্টোর রিকুইজিশনস নোট। আরেকটা ডকুমেন্টস হচ্ছে কাঁচামালের তালিকা বিল অফ মেটেরিয়াল। তারপর হচ্ছে কি কাঁচামাল বিলের বিশ্লেষণ মেটেরিয়াল ইস্যু অ্যানালাইসিস শিট। ঠিক আছে, তো এইগুলোকে এখন আলাদাভাবে আমরা পড়বো আর জানবো কোনটাকে কি বলে। প্রথমে আসছে পারচেস অর্ডার। পারচেস অর্ডারটা কি? কাঁচামাল ক্রয় করার প্রয়োজন হলে কিংবা কাঁচামাল ক্রয় করতে হলে মজুদ বিভাগ প্রয়োজনীয় কাঁচামাল বাজার থেকে ক্রয় করার জন্য ক্রয় বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেয়। শোন, এই জায়গাটায় না আমাদেরকে কতগুলো ডিপার্টমেন্ট সম্পর্কে আগে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তো প্রথমে কি, যেই ডিপার্টমেন্টের দায়িত্ব হচ্ছে প্রোডাকশনসে যেই ধরনের র মেটেরিয়ালসগুলো লাগবে সেই র মেটেরিয়ালসগুলোকে কেনা, শুধু তাদের দায়িত্ব হচ্ছে কেনা, তাদের এক্সপার্টাইজ হচ্ছে গিয়ে কেনার ওপরে, যে তারা বুঝতে পারে যে কোনখান থেকে আমি র মেটেরিয়ালসটা কিনলে তার কোয়ালিটি হাই হবে কিন্তু যে কস্টটা পার ইউনিটে অর্থাৎ রেটটা কম হবে। তার মানে এই ব্যাপারটা সম্পর্কে তাদের নলেজটা খুব স্পেশালাইজড নলেজ রয়েছে। তো এইটা যেই ডিপার্টমেন্টের কাজ সেই ডিপার্টমেন্টকে বলা হবে পারচেস ডিপার্টমেন্ট। এবার পারচেস ডিপার্টমেন্ট কিন্তু নিজের যখন ইচ্ছা হবে তখনই কিন্তু সে যে কোনো র মেটেরিয়ালস কিনতে বেরিয়ে যাবে না, তার প্রথমে আদেশ আসার দরকার আছে, প্রয়োজন বোধটা আসার দরকার আছে, যে কোনো একটা জায়গা থেকে আদেশ আসবে যে তোমার এই মেটেরিয়ালগুলো কিনতে হবে। ঠিক, তাহলে এই যে একটা জায়গার থেকে আদেশটা আসছে, ইনফরমেশনসটা আসছে, সেটা কোনখান থেকে আসবে? সেটা আসবে স্টোর ডিপার্টমেন্ট। স্টোর ডিপার্টমেন্টটা কি? স্টোর ডিপার্টমেন্ট হচ্ছে যেটা আমরা করেছিলাম ওয়্যার হাউস, অর্থাৎ র মেটেরিয়ালসগুলো কেনা হচ্ছে, সেই র মেটেরিয়ালসগুলো কিনে কে কিনছে? পারচেস ডিপার্টমেন্ট কিনছে। পারচেস ডিপার্টমেন্ট করে কি করছে? সেটাকে ওয়্যার হাউসের মধ্যে পাঠিয়ে দিচ্ছে বা স্টোর ডিপার্টমেন্টের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। কেন পাঠিয়ে দিচ্ছে? কারণ আমরা জানি তো যেটা পারচেস করা হয় সেটার সাথে সাথে সমস্ত ইউনিটটা কিন্তু প্রোডাকশনসে কাজে লাগানো হয় না। তো তার মানে যখন পারচেস ডিপার্টমেন্ট কিছু একখানা কিনলো, সেই অ্যামাউন্ট অফ গুডসটাকে কোথায় পাঠিয়ে দেওয়া হয়? স্টোর ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এবার স্টোর ডিপার্টমেন্টের যে স্টোর কিপার রয়েছে সেই যখন দেখতে পারে যে যেই প্রোডাক্টটা হয়তো আগামী দিনে প্রোডাকশনসের কাজে লাগতে পারে কিন্তু ওইটা স্টোরের মধ্যে মজুত নেই, তখন স্টোর ডিপার্টমেন্ট বলবে যে এই জিনিসটা আমার স্টোরে নেই, যেটা পরবর্তীকালে প্রোডাকশনসের কাজে লাগতে পারে। তো তাই পারচেস ডিপার্টমেন্ট তোমাকে আমি এটা বলছি, তুমি এই র মেটেরিয়ালসটা কেনো। তো তার মানে পারচেস ডিপার্টমেন্ট যে আদেশটা পায় বা ইনফরমেশনসটা পায় যে ওকে কিনতে হবে, সেটা কোথা থেকে পায়? সেটা স্টোর ডিপার্টমেন্টের থেকে পায়। ঠিক আছে, এবার স্টোর ডিপার্টমেন্ট যে র মেটেরিয়ালসগুলো রাখে, স্টোর করে রাখে, সেগুলো কোথায় যায়? কেন আমরা জানি তো, যেখানে আলটিমেটলি প্রোডাকশনসটা হয় যেটা হচ্ছে ফ্যাক্টরিতে চলে যায় সেগুলো। অর্থাৎ যারা ফ্যাক্টরিতে বসে থাকে, সেই ফ্যাক্টরিতে যখন প্রোডাকশন ডিপার্টমেন্ট যখন তাদের নিজস্ব কাজগুলো করতে থাকে, অর্থাৎ এই প্রোডাক্টটা তৈরি করতে গেলে এতটা কোয়ান্টিটি অফ মেটেরিয়াল, এই আইটেম ওই আইটেম, এই ধরনের আইটেমসগুলো যখন ওদের দরকার পড়ে, সেরকমভাবে তারা প্রোডাকশনস ডিপার্টমেন্ট এই ওয়্যার হাউসের কাছে বা স্টোর ডিপার্টমেন্টের কাছে ক্লেম করে যে আমি এই প্রোডাকশনসটা করব, তার জন্য এতটা ইউনিট অফ দিস মেটেরিয়াল, এতটা ইউনিট অফ দিস মেটেরিয়াল, এতটা ইউনিট অফ দিস মেটেরিয়াল তুমি আমাকে পাঠিয়ে দাও। তো তখন কি করে স্টোর ডিপার্টমেন্ট? সেটার ওপর ভিত্তি করে ওরা পাঠিয়ে দেয়।
এটাকে বলে স্টোর রিকুইজিশন, ভালো মতন বুঝবি। আজকে স্টোর রিকুইজিশন অর্থাৎ আমার দরকার আছে, প্রোডাকশনস ডিপার্টমেন্ট বলে স্টোর ডিপার্টমেন্টকে যে ওই স্টোরের মালগুলি আইটেমগুলি আমার প্রোডাকশনসের জন্য দরকার আছে, দ্যাট ইজ রিকোয়ার্ড। তো সেই কারণে ওরা যেইটা একটা তালিকার মধ্যে লিখে পাঠায়, যেই তালিকাটার মধ্যে বা লিস্টের মধ্যে লিখে পাঠায় যে এই আইটেমটা এত পাঠাও, এই আইটেমটা এতটা পাঠাও, এই আইটেমটা এতটা পাঠাও, তো এইটা প্রোডাকশনস ডিপার্টমেন্ট পাঠায় কার কাছে? স্টোর ডিপার্টমেন্টের কাছে। এবং স্টোর ডিপার্টমেন্ট সেটাকে ম্যাচ করিয়ে 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 সেই মালগুলো কোথায় পাঠিয়ে দেয়? সেই মালগুলো প্রোডাকশনস ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেয়। ঠিক আছে, তো এই যে প্রোডাকশনস ডিপার্টমেন্ট যে একটা লিস্ট করে স্টোর ডিপার্টমেন্টের কাছে সেই সমস্ত আইটেমগুলোকে চাইলো, সেটাকে বলা হয় স্টোর রিকুইজিশনস, বা পরে গিয়ে আমরা এটা বাংলায় পড়বো মালের যাচনপত্র। ঠিক আছে, তো স্টোর রিকুইজিশনস বলি, তাতে আমাদের মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এবার কথাটা হলো কীভাবে এই পুরো প্রসেসটা হয়। প্রথমে কাজটা করতে হবে, প্রোডাকশনস ডিপার্টমেন্ট এটা বোঝে যে কোন কোন মেটেরিয়ালসগুলি তাতে দরকার আছে। তো সেই মেটেরিয়ালসগুলো নেওয়ার জন্য স্টোর রিকুইজিশনসটা ইস্যু করে কাকে? স্টোর ডিপার্টমেন্টকে। স্টোর ডিপার্টমেন্ট সেটাকে ম্যাচ করায়, ম্যাচ করিয়ে ও সেই জিনিসগুলো ততটা কোয়ান্টিটিতে প্রোডাকশনস ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেয়। এবং যখন মালটা ইস্যু হয়ে গেল তখন এই স্টোর ডিপার্টমেন্টে যে স্টোর কিপার সে দেখে নেয় কোন মালটা কত টাকা কোনো পড়ে রয়েছে। তারপর যখন দেখে যে কোনো একখানা মাল অনেকটাই স্টকে কমে গেছে, তখন একখানা পারচেস অর্ডার ইস্যু করে। কে ইস্যু করে? স্টোর ডিপার্টমেন্ট ইস্যু করে। কাকে ইস্যু করে? পারচেস ডিপার্টমেন্টের ওপর ইস্যু করে যে তোমাকে এই মেটেরিয়ালসগুলো তোমাকে কিনতে হবে। ঠিক আছে, এবার যখন পারচেস অর্ডার ইস্যু করলো স্টোর ডিপার্টমেন্ট কার ওপর? পারচেস ডিপার্টমেন্টের ওপরে, তখন ওখান থেকে যে ফিনান্স ডিপার্টমেন্টটা আছে, ফিনান্স ডিপার্টমেন্ট তো অবভিয়াসলি একটা বিজনেস অর্গানাইজেশনে থাকবে যাদের কাজ হচ্ছে টাকা স্যাংশন করা। আজকে পারচেস ডিপার্টমেন্ট তো এই পারচেস অর্ডারটা নিয়ে বেরিয়ে গেলেই তো র মেটেরিয়ালসগুলো কিনতে পারবে না, তো তার সাথে তো টাকাটাও দরকার। টাকাটা তো আর স্টোর ডিপার্টমেন্ট দেবে না, সেই টাকাটা দেবে কোথা থেকে স্যাংশন হয়ে আসবে? সেই স্যাংশন হয়ে আসবে যে ফিনান্স ডিপার্টমেন্টটা রয়েছে, সেই ফিনান্স ডিপার্টমেন্টটা স্যাংশন করে দেবে। কথাটা বুঝতে পারলি? তার মানে আমাদের এই যে দুটো নথি, একটা হচ্ছে পারচেজ অর্ডার আর আরেকটা হচ্ছে স্টোর রিকুইজিশনস, এই দুটো জিনিস আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা তোদেরকে আমি বলে রাখি, সেই জিনিসটা এখন যদি বলি তাতে তোদের বুঝতে সুবিধা হবে, পুরো ব্যাপারটা ম্যাপিং করতে তোদের সুবিধা হবে। যে তুই আমার একটা কথা বল, আজকে একটা কাজ স্টার্ট হলো, কাজ স্টার্ট হওয়ার পর প্রোডাকশনস ডিপার্টমেন্ট বলছে এই মেটেরিয়াল আমাকে এতটা কোয়ান্টিটিতে স্টোর ডিপার্টমেন্ট পাঠান। এবার স্টোর ডিপার্টমেন্টের কাছে সেই ধরনের মেটেরিয়ালগুলো থাকতেও পারে বা নাও থাকতে পারে। মানে কি? মানেটা হচ্ছে স্টোর ডিপার্টমেন্টের স্টোর কিপার বলতে পারে, আরে আপনি তো আগে বলতে পারতেন যে আপনার এই কাজটা করতে গেলে এই মেটেরিয়ালগুলো লাগবে, তাহলে তো আমি আগের থেকেই এনে সেগুলোকে মজুত করে রাখতে পারতাম, তারপর আপনি আস্তে আস্তে চাইতেন আমি আস্তে আস্তে করে পাঠাতে পারতাম। আপনি কি করলেন? হঠাৎ করে বললেন যে আমার প্রোডাকশনস, আমার ওখান থেকে মেশিন স্টার্ট হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এই মেটেরিয়ালগুলো পাঠাও। তো আমার কাছে তো নাও থাকতে পারে। তো সেই কারণে বেস্ট ওয়ে টু ডিল দিস সিচুয়েশনস অর ডু এ প্রোডাকশনস অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে প্রথমে যেই কাজটা প্রোডাকশনস ডিপার্টমেন্টটা করবে সেই পুরো কাজটা করতে মোটামুটি কোন কোন র মেটেরিয়াল কতটা লাগতে পারে সেই জিনিসটা সম্পর্কে যদি স্টোর ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়, স্টোর ডিপার্টমেন্ট কি করতে পারে? পারচেস ডিপার্টমেন্টের ওপর পারচেস অর্ডার ইস্যু করে সেই জিনিসগুলি পারচেস ডিপার্টমেন্টকে দিয়ে কিনিয়ে স্টোর ডিপার্টমেন্ট নিজের কাছে রেখে দিতে পারে। তারপর যখন প্রোডাকশনস ডিপার্টমেন্ট আস্তে আস্তে করে চাইবে, যেমন একটা প্রোডাকশনস পুরো কাজ 1 বছর হতেই পারে, তো সেই 1 বছরে কত কি লাগতে পারে সেরকম অনুযায়ী জানিয়ে দিল। তারপর যখন যেরকমভাবে প্রয়োজন হবে সেটা বছরখানিক ধরে 1 বছর ধরে ধরে ডিমান্ড করবে, অর্থাৎ স্টোর রিকুইজিশনস দেবে ওয়্যার হাউসে স্টোর কিপারের কাছে, স্টোর কিপার সেরকমভাবে স্টোর ডিপার্টমেন্ট থেকে সেই সমস্ত মেটেরিয়ালসগুলো পাঠিয়ে দেবে। কিন্তু আগেই যদি পুরোটা দিয়ে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সেই সমস্ত মালগুলো আগের থেকে এনে রাখা যাবে এবং প্রোডাকশনসে কোনো রকম ইন্টারাপশনস আসবে না, অর্থাৎ কোনো রকম ডিউ টু ল্যাক অফ র মেটেরিয়ালস সে প্রোডাকশনস অ্যাক্টিভিটিটা স্টপ হতে পারবে না বা কোনো রকম বাধাগ্রস্ত হবে না। এই যে তাহলে প্রথমে যেই ডকুমেন্টসটা চাইছে, যেই একখানা এস্টিমেটেড চাইছে, কে চাইছে? স্টোর ডিপার্টমেন্ট চাইছে যে তুমি বলে দাও না যে মোটামুটি তোমার এই কাজটা যে সেটা সারা বছর ধরে হবে, সেই কাজটা করতে তোমার কোন কোন মেটেরিয়ালসগুলো দরকার আছে। তো এই যে একটা কাজ করতে গেলে খুব ভালো মতন বুঝবি, একটা কাজ করতে গেলে মোটামুটি মেটেরিয়াল এ, মেটেরিয়াল বি, মেটেরিয়াল সি এতটা কোয়ান্টিটিতে যে লাগবে, এইটা প্রোডাকশনস ডিপার্টমেন্ট করতে পারে না, কারণ প্রোডাকশনস ডিপার্টমেন্টের অত নলেজেবল পারসনস নেই। ওরা শুধুমাত্র কোনটাকে কোনখানে কোন মেশিনারির কোন জায়গাটায় দিতে হয় শুধুমাত্র সেইটুকুনি জানে।
এই যে একটা জিনিসের যে লিস্ট করা, যে কাজটা স্টার্ট করার আগেই এই প্রোডাকশনসটা করতে গেলে এতটা করে লাগতে পারে, সেখানে দরকার একটা স্পেশালাইজড স্কিল, স্পেশালাইজড নলেজ। যে স্পেশালাইজড নলেজটা কিন্তু কখনোই প্রোডাকশনস ডিপার্টমেন্টের কাছে থাকবে না, সেটা থাকে কার কাছে? ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং যে ডিভিশনসটা হয় বা ডিপার্টমেন্ট হয় তাদের কাছে থাকে। মানে বিজনেস অর্গানাইজেশনসটা যদি বড় হয়, তারা তো আগে ব্লু প্রিন্টটা তৈরি করে যে এই যে জিনিসটা তৈরি করতে যাবো সেই জিনিসটা কি প্রসেসে আমি তৈরি করবো, এবং সেটা তৈরি করতে গেলে আমার কোন কোন মেটেরিয়ালসগুলো দরকার পড়বে সেটা জেনে তারা একটা ব্লু প্রিন্ট তৈরি করে, ডিজাইন তৈরি করে, তারপর সেই জিনিসটাকে প্রোডাকশনস ডিপার্টমেন্টের কাছে পাঠায়। তারপর তারা সেই ব্লু প্রিন্টটা ফলো করে সেই কাজটাকে করে। তো তার মানে একটা কাজ করতে গেলে কোন কোন র মেটেরিয়ালস কতটা লাগতে পারে, এই যে এস্টিমেশনটা, সেই এস্টিমেশনসটা ইঞ্জিনিয়ারিং ডিভিশনসের কাজ হয়। ঠিক আছে, তার মানে ইঞ্জিনিয়ারিং ডিভিশনসটা কি করে? ইঞ্জিনিয়ারিং ডিভিশনসটা প্রথমে ওই লিস্টটা তৈরি করে তোর ওয়্যার হাউস বা স্টোর ডিপার্টমেন্টের কাছে দিয়ে দেয়। স্টোর ডিপার্টমেন্ট প্রথমে ওই ধরনের জিনিসগুলোকে কিনে রেখে দেয় যতটা কেনা সম্ভব হয়। তারপর প্রোডাকশনস ডিপার্টমেন্ট যেরকমভাবে রিকোয়ারমেন্ট পাঠাতে থাকে সেরকমভাবে মালটা পাঠাতে থাকে প্রোডাকশনস ডিপার্টমেন্টের কাছে। এইবার তার মানে ইঞ্জিনিয়ারিং ডিভিশনসটা বোঝা গেল। ধর যদি কোনো একখানা ছোটোখাটো কোম্পানি হয়, ইন দ্যাট কেস প্রোডাকশনস ডিপার্টমেন্টে যারা থাকে তখন তো আর আলাদাভাবে কোনো ইঞ্জিনিয়ারিং ডিভিশন থাকতে পারবে না সে সমস্ত ছোটোখাটো বিজনেসের ক্ষেত্রে। তখন হয়তো ওই যে লিস্টটা তৈরি করা হয় যেটাকে বলা হয় বিলস অফ মেটেরিয়াল। বিলস অফ মেটেরিয়াল অর্থাৎ এই কাজটা পুরো করতে গেলে মোটামুটি এই আইটেম এতটা কোয়ান্টিটিতে করে লাগবে, এটাকে বলা হয় বিলস অফ মেটেরিয়াল। যে বিলস অফ মেটেরিয়ালটা ইঞ্জিনিয়ারিং ডিভিশনস তৈরি করছিল, সেই বিলস অফ মেটেরিয়ালটা প্রোডাকশনস ডিপার্টমেন্টও করতে পারে। এটা নির্ভর করে বিজনেসের সাইজের ওপরে, তাদের ফিনান্সিয়াল ভায়াবিলিটি কত, তাদের ক্ষমতাটা কত, তারা কতটা স্ট্রেংথ মানে ফিনান্সিয়ালি দিক দিয়ে, তো সেটার ওপর। তার মানে আমরা কত সুন্দর করে বুঝতে পারলাম, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা ডিভিশনস, একটা হচ্ছে প্রোডাকশনস ডিভিশনস, একটা হচ্ছে স্টোর ডিভিশনস, আরেকটা হচ্ছে পারচেস ডিভিশনস, আরেকটা হচ্ছে ফিনান্স ডিভিশনস। আমরা দেখতে পারলাম বিলস অফ মেটেরিয়াল অর্থাৎ পুরো কাজটা করতে গেলে আগের থেকেই যে কতটা র মেটেরিয়াল লাগতে পারে সেটার এস্টিমেটেড ওয়েতে যে তৈরি করে দিচ্ছে ওয়্যার হাউসে, সেটা হচ্ছে গিয়ে সেটি ডকুমেন্টসটাকে বলা হয় বিলস অফ মেটেরিয়াল। ঠিক আছে, এইবার বিলস অফ মেটেরিয়ালটা যখন দিল সেখান থেকে এই যে স্টোর ডিপার্টমেন্ট পারচেস ডিপার্টমেন্টের কাছে বললো যে তুমি এগুলি পারচেস করো, দ্যাট ইজ পারচেস অর্ডার। ঠিক আছে, তারপর আবার প্রোডাকশনস ডিপার্টমেন্ট যেমন প্রোডাকশনস করছে সেই অনুযায়ী যেমন র মেটেরিয়ালস দরকার, সেই র মেটেরিয়ালসগুলি স্টোর ডিপার্টমেন্টের কাছ থেকে আনার জন্য যেই ডকুমেন্টসটা তৈরি করছে সেটাকে বলা হবে স্টোর রিকুইজিশন। ব্যাস, তো তার মানে আমরা এখানে তিনটে জিনিস বুঝিয়ে নিলাম। একটা হচ্ছে বিলস অফ মেটেরিয়াল, এই ডকুমেন্টসটা কে ইস্যু করে। তারপর আমরা দেখে নিলাম যে স্টোর রিকুইজিশনসকে ইস্যু করে প্রোডাকশনস ডিপার্টমেন্ট ইস্যু করে, কার ওপর ইস্যু করে? স্টোর ডিপার্টমেন্টের উপর ইস্যু করে। আর লাস্টলি আমরা দেখলাম যে পারচেস অর্ডার যে ডকুমেন্টে ইস্যু করে স্টোর ডিপার্টমেন্ট ইস্যু করে পারচেস ডিপার্টমেন্টের ওপরে। ব্যাস, প্রত্যেকটা জিনিস বুঝে নিলাম, আর প্রত্যেকটা ডিভিশনস কে কোন কাজটা করে সেটাও আমরা বুঝে নিতে পারলাম। তো এইবার আমরা পড়ি যে পারচেস অর্ডারটা রয়েছে সেটা আরেকবার একটুখানি পড়ে দেখি, যেখানে বলা আছে কাঁচামাল ক্রয় করার প্রয়োজন হলে কিংবা কাঁচামাল ক্রয় করতে হলে মজুদ বিভাগ দ্যাট ইজ স্টোর ডিপার্টমেন্ট প্রয়োজনীয় কাঁচামাল বাজার থেকে ক্রয় করার জন্য ক্রয় বিভাগে দ্যাট ইজ পারচেস ডিপার্টমেন্ট প্রয়োজনীয় নির্দেশ দেয়, সেটাকে বলা হয় পারচেস অর্ডার। ঠিক আছে, নেক্সট তারপর হচ্ছে গুডস রিসিভ নোট। ঠিক আছে, আমি এই সমস্ত পেজের ফটোগুলোকে আপলোড করে দেবো, দেখে নিবি। গুডস রিসিভ নোট, গুডস রিসিভ নোটটা কি দেখ একবার পড়ে নি খুব ভালো মতন, তাহলে বুঝতে পারবি। ক্রয়ের ফরমাইশ কাঁচামাল সরবরাহকারীকে পাঠানোর পর আশা করা হয় যে সে নির্দিষ্ট দিনের মধ্যে ফরমাইশ করা কাঁচামাল নির্ধারিত দিনের মধ্যে যাবতীয় শর্তাবলী মেনে কাঁচামাল সরবরাহকারী তা সরবরাহ করবে। যে কাঁচামাল বা কাঁচামালের ফরমাইশ দেওয়া হয়েছিল তা পাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত যাবতীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার জন্য সচেষ্ট হয় যে সঠিক মানের কাঁচামাল সঠিক দামে এবং ফরমাইশ দেওয়া পরিমাণ অনুযায়ী সরবরাহকারীর কাছ থেকে পাওয়া গেছে। প্রাপ্ত কাঁচামাল বিষয়ে যাবতীয় নিরীক্ষা পর ওই দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কাঁচামাল পরীক্ষা বিষয়ক একটি নির্দিষ্ট নোট, যেটাকে বলা হয় মেটেরিয়াল ইন্সপেকশন নোট, প্রস্তুত করে থাকেন। ওই নোটের একটি কপি কাঁচামাল সরবরাহকারীকে যেমন পাঠানো হয় তেমনই একটি কপি মজুদ বিভাগকেও পাঠানো হয়ে থাকে। এই পরিদর্শন বা পরীক্ষার কাজ শেষ হয়ে যাওয়ার পর
প্রাপ্ত কাঁচামাল সংক্রান্ত যাবতীয় তথ্য ভাণ্ডার রক্ষক যেটাকে বলা হয় স্টোর কিপার একটি কাঁচামালের প্রাপ্তির স্বীকারপত্র লিপিবদ্ধ করে থাকে, অর্থাৎ কোন ধরনের কাঁচামাল কী পরিমাণ কত দামে এবং কোন তারিখে পাওয়া গেছে তা বিশদ বিবরণ এই প্রাপ্তির স্বীকারে লিপিবদ্ধ করা হয়। কাঁচামালের প্রাপ্তির স্বীকারপত্রের এই নমুনা নিচে দেওয়া হলো, তা সেটাকেই বলা হয় গুডস রিসিভ নোট। একটু জিনিসটা বুঝে নে। ধর আমি এখানে ধরে নিচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ডিভিশনসটা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং ডিভিশনসের মধ্যে অরিজিৎ যে পুরো বুদ্ধিটা করবে যে একটা কাজ করতে গেলে কোন কোন র মেটেরিয়ালসটা দরকার বা ব্লু প্রিন্টটা তৈরি করবে পুরো প্রোডাকশনস প্রসেসের। তারপর ইঞ্জিনিয়ারিং ডিভিশনসের পর আসছে প্রোডাকশনস ডিপার্টমেন্ট, যে নাকি সে ব্লু প্রিন্ট অনুযায়ী প্রোডাকশনসটা করবে। আমি সেখানটায় ধরে নিলাম অদ্রিতাকে। তারপর আমি স্টোর কিপারের মধ্যে ধরে নিই সৌম্যকে। তার কাজ হচ্ছে জিনিসগুলোকে পারচেস ডিপার্টমেন্টের থেকে নেওয়া, মজুত করে রাখা, যখন যেরকমভাবে অদ্রিতা চাইবে সেরকমভাবে প্রোডাকশনস ডিপার্টমেন্টের কাছে র মেটেরিয়ালসগুলোকে পাঠিয়ে দেওয়া। আর আমি ধরে নিই যে পারচেস ডিপার্টমেন্টের মধ্যে যে রয়েছে সে হচ্ছে গিয়ে অভিজিৎ, যার কাজ হচ্ছে গিয়ে যেমন যেমন ও বলবে রিকোয়ারমেন্ট রয়েছে স্টোর ডিপার্টমেন্টে সেই সেই জিনিসগুলোকে কেনা, আর ফিনান্স ডিপার্টমেন্টের থেকে দরকার আছে স্যাংশনস অফ ফান্ড, তো সেটা আমি ধরে নিচ্ছি গোপাল। ঠিক আছে, তাহলে এই ধরনের সিচুয়েশানে এবার আমরা বুঝবো যে পুরো ব্যাপারটা কিভাবে হয়। ওখান থেকে অরিজিৎ ডিরেক্টলি বিলস অফ মেটেরিয়াল দিল কাকে? মেটেরিয়াল দিল সৌম্যকে। সৌম্য হচ্ছে স্টোর কিপার। এটি জাস্ট চোখটা বন্ধ করে ভালো মতন গল্পের মতন বোঝ, দেখবি একদম ইজি জিনিস। আর এটা মারাত্মক ইম্পর্টেন্ট, এটা বুঝে নিতে পারলে দেখবি পরে গিয়ে যখন এমসিকিউগুলো করবি কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, এই জন্য এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। তো অরিজিৎ যেটা ইঞ্জিনিয়ারিং ডিভিশনস ওর হেড, ও দিল বিলস অফ মেটেরিয়াল ডকুমেন্টসটা সৌম্যকে। সৌম্যকে স্টোর ডিপার্টমেন্টের হেড। ও দিল অভিজিৎকে, অভিজিৎ এই মালগুলো তুই কেন, কারণ তুই পারচেস ডিপার্টমেন্টের হেড। এবার অভিজিৎ মালগুলোকে কেনার জন্য আমার কাছে, আমি কে সাপ্লায়ার, আমি সাপ্লায়ার, আমার কাছে পাঠালো, দাদা এই এই মালগুলি চাই এতটা এতটা কোয়ান্টিটিতে এই এই কোয়ালিটির, তো তুমি এই মালগুলো পাঠিয়ে দাও এই ডেটের মধ্যে। আমি মালগুলো সেম রেট, কোয়ালিটি, কোয়ান্টিটি পাঠিয়ে দিলাম। এবার আমি তো বাই মিস্টেকে ভুল ভালো পাঠিয়ে দিতে পারি, তাই আজকে ডিরেক্টলি কিন্তু ওই যে মালগুলো সেই মালগুলো কিন্তু আমি একদম সোজা পাঠিয়ে দেবো না স্টোরে, আমার পাঠানোর অধিকার নেই। আমি একটা জায়গায় পাঠিয়ে দেবো যেখানে অভিজিতের কাজ হবে ও যেই পারচেজ অর্ডারটা পেয়েছিল সেই পারচেজ অর্ডার অনুযায়ী মিলিয়ে নেওয়া যেই মালটা আমি পাঠিয়েছি, অর্থাৎ ভেন্ডার পাঠিয়েছে, যে তার কোয়ান্টিটি, কোয়ালিটি, এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা, নাকি কোয়ালিটি অন্যরকম আজে বাজে কোয়ালিটি আমি পাঠিয়ে দিয়েছি, কারণ তাহলে তো বিরাট বড় যে একটা প্রোডাকশন প্রসেস তার মধ্যে প্রবলেম এসে পড়বে। এই কারণে অভিজিতের কাজ হবে যে আমি ভেন্ডার যে সাপ্লায়ার যে র মেটেরিয়ালসটা পাঠালাম সেগুলি ওই পারচেজ অর্ডার অনুযায়ী একদম পারফেক্ট আছে কি না সেই জিনিসটাকে ওর নিরীক্ষা করে নিতে হবে, অর্থাৎ সেই জিনিসটা নিরীক্ষা পরীক্ষা ওকে করে বুঝে নিতে হবে। এইবার যখন ও দেখলো যে হ্যাঁ যে জিনিসগুলো দাদা পাঠিয়েছে দ্যাট ইজ ভেন্ডার পাঠিয়েছে সেই সমস্ত জিনিসগুলি পারচেজ অর্ডার অনুযায়ী সবই ঠিক, তাহলেও সাথে সাথে কি করবে, আমি দাঁড়িয়ে রয়েছি ওখানে, আমার তো একটা প্রমাণ চাই যে তোমায় আমি যে জিনিসগুলো পাঠিয়েছি সেগুলো তুমি সার্টিফাই করে দাও যে তো তোমার পারচেজ অর্ডার অনুযায়ী ঠিকঠাক হয়েছে কিনা, নয়তো তুমি আবার পরের দিন গিয়ে বলবে যে না এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি, অত ঝামেলার মধ্যে আমি যাবো না। তুমি এখনই আমাকে একখানা রিসিপ্ট দিয়ে দাও যে তুমি এই জিনিসটা পেয়ে গেছো, যেটাকে বলা হয় মেটেরিয়াল ইন্সপেকশনস নোট। অর্থাৎ অভিজিৎ কী করবে, পুরো ব্যাপারটাতে ইন্সপেকশনস করছে, ইন্সপেকশনস করার পর যখন ও পেয়ে যাবে যে না জিনিসগুলি ঠিকঠাকই আছে, একদম সমস্ত ক্রাইটেরিয়া অনুযায়ী আছে, তখন একটা মেটেরিয়াল ইন্সপেকশনস নোট আমাকে দিয়ে দেবে, যেখানের মধ্যে লেখা থাকবে যে সমস্ত যে মেটেরিয়ালগুলো তুমি পাঠিয়েছো সেই সমস্ত মেটেরিয়ালসগুলো অ্যাজ পার পারচেজ অর্ডার আছে, ঠিক আছে, তোমার পেমেন্টটাই তাহলে প্রসিড হয়ে যাবে। এবার পেমেন্টটা তোমার করার জন্য সেটা ফিনান্স ডিপার্টমেন্ট দেখবে মেটেরিয়ালের মধ্যে যে মেটেরিয়াল তুমি পাঠিয়েছো তার মধ্যে কোনো রকম প্রবলেম নেই। এই যে মেটেরিয়াল ইন্সপেকশনস নোট যেটা অভিজিৎ অর্থাৎ পারচেজ ডিপার্টমেন্ট ইস্যু করবে, একটা তো আমার কাছে পাঠাবে, আরেকটা পাঠাবে কার কাছে, স্টোর ডিপার্টমেন্টের কাছে পাঠাবে, অর্থাৎ সৌম্যর কাছে পাঠাবে। কেন পাঠাবে, কারণ সৌম্য তো সেই মেটেরিয়ালগুলোকে যদি না দেখে বুঝে রেখে দেয় প্রোডাকশনস ডিপার্টমেন্টের কাছে পাঠানোর পর, সেই মেটেরিয়ালগুলো যদি প্রোডাকশনস ডিপার্টমেন্টের থেকে অদ্রিতার থেকে যদি এই ধরনের ব্যাপারগুলো এসে পড়ে যে তুমি কী মাল পাঠিয়েছো, মালগুলো দিতে তো প্রোডাকশনস যাবে না, সবই তো খারাপ, তখন তো ফেসে যাবে কে, সৌম্য,
স্টোর ডিপার্টমেন্ট। তো সেই কারণে সৌমেরও দরকার আছে মেটেরিয়াল ইন্সপেকশনস নোট, যে তুমি যে এই মালগুলো পাঠাচ্ছ তুমি আগে দেখে নিয়েছো তো অভিজিৎ। তো সেরকমভাবে মালটা গেল, ও মেটেরিয়াল ইন্সপেকশনস নোটটাকে দেখে নিল, তারপর এইবার অভিজিৎ বলবে যে দেখ আমি তো আমার কাজটা করে ফেলেছি, এবার সেই মেটেরিয়ালগুলো তুই তো স্টোরের মধ্যে রাখবি, এবার তার এগেনস্টে তুই একটা আমাকে নোট দে যে তুই এই মালগুলো পেয়ে গেছিস। তখন সৌম্য কি করবে যে ঠিক আছে গুডস রিসিভড নোট, ও করবে যে আমি এই তারিখে এতটা কোয়ান্টিটির এই কোয়ালিটির মাল আমি রিসিভ করলাম। তখন ওইখান থেকে আরেকখানা নোট জেনারেট হবে যেটার নাম বলা হবে গুডস রিসিভ নোট, অর্থাৎ আমি গুডসটা রিসিভ করেছি। আর তার একটা নাম্বারিং থাকবে। আজকে যে কোনো জিনিস যেমন বিজনেস ক্ষেত্রে কী হয়, যতগুলি এই সমস্ত চিঠি ব্যাপারগুলো না, এগুলো 1 2 3 4 দেখবি যখনই নাকি তোরা কোনো এখানে জিনিস কিনবি ইনভয়েসের একটা নাম্বার থাকে, এই নাম্বারটা দেখবি এরকমভাবে থাকবে যে 1/2021, মানে এই যে ফিনান্সিয়াল ইয়ার আছে সেই ফিনান্সিয়াল ইয়ারের 1 হচ্ছে 1 নম্বর ইনভয়েস। এরকম করতে করতে 2 3 4 5 যার যেরকম সেল হয় সেরকমভাবে নাম্বারিংটা হতে থাকে। তো সেরকমভাবে গুডস রিসিভড নোট এইটারও একটা নাম্বারিং থাকবে। বোঝা গেল? তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম গুডস ইন্সপেকশনস নোট বলতে কি বোঝায়, সে কে ইস্যু করে, কাকে ইস্যু করা হয়। তারপর গুডস রিসিভড নাম্বার বলতে কি বোঝায়, কে ইস্যু করে, কাকে ইস্যু করা হয়। এটা আমরা মোটামুটি ভালো মতন বুঝে নিয়েছি, ঠিক আছে। এরপর আমরা আরেকখানে ডকুমেন্টস নিয়ে পড়বো যেটা নাম হচ্ছে গিয়ে কাঁচামাল বা মজুতের যাচনপত্র, ঠিক আছে। এটার ইংলিশের নামটা হচ্ছে গিয়ে স্টোর রিকুইজিশনস নোট। স্টোর রিকুইজিশনস নোট তোদের মাথায় স্ট্রাইক করে যাওয়া উচিত। স্টোর রিকুইজিশনসটা কি? স্টোর রিকুইজিশনস হচ্ছে যখন প্রোডাকশনস ডিপার্টমেন্ট প্রোডাকশনসের সময় যে সমস্ত মেটেরিয়ালসগুলি দরকার পড়ে সেই মেটেরিয়ালসগুলো স্টোর ডিপার্টমেন্টের থেকে আনার জন্যে প্রোডাকশনস ডিপার্টমেন্ট যেই নোটটা ইস্যু করে সেটাকে আমরা কি বলি? স্টোর রিকুইজিশনস। তো সেটারও সেটা তো একটা ডকুমেন্টস, সেই জন্য এটাকে বলা হয় স্টোর রিকুইজিশনস নোট, তারও নাম্বারিং থাকবে। তো তার মানে এই স্টোর রিকুইজিশনস নোটটা কে ইস্যু করবে? অদ্রিত ইস্যু করবে। কাকে? সৌম্যকে, যে এই মালগুলো আমাকে তুমি পাঠিয়ে দাও কারণ আমার প্রোডাকশনস প্রসেসে কাজে লাগবে। এবার একটুখানি পড়ে নিই। কোনো উৎপাদন কেন্দ্র বা বিভাগকে উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের ব্যবস্থা করার জন্য একটি কাঁচামাল বা মজুতের যাচনপত্র প্রস্তুত করতে হয়। অর্থাৎ প্রোডাকশন প্রসেসটা যদি অদ্বৈতকে করতে হয় তাহলে তার জন্য তো র মেটেরিয়ালসগুলি দরকার, সেই র মেটেরিয়ালসগুলি আনার জন্য একটা ডকুমেন্টস তৈরি করতে হবে। কাঁচামাল বা মজুদের যাচনপত্র হলো এমন একটি মজুদ বিলি সংক্রান্ত বৈধ দলিল বা নথি যার উপর ভিত্তি করে মজুদ ভাণ্ডার থেকে পণ্য বা কাঁচামাল বিলির ব্যবস্থা করা হয়। অর্থাৎ এটার উপরে বেস করেই কিন্তু সৌম্য অর্থাৎ স্টোর ডিপার্টমেন্ট অদ্রিতা অর্থাৎ প্রোডাকশনস ডিপার্টমেন্টকে এই মালগুলো পাঠাবে। মানে কখনো অদ্রিতা এসে সৌম্যকে এমনি বললো যে তুই আমার মালগুলি পাঠা, সৌম্য কিন্তু নিজের চাকরিটাকে বিপদে ফেলে ওরকমভাবে মাল পাঠাবে না, কারণ ওর কাছে ডকুমেন্টসের দরকার আছে, ঠিক আছে। তো এই যে স্টোর রিকুইজিশনস, এই স্টোর রিকুইজিশনস ইস্যু করার উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য হচ্ছে ভাণ্ডার রক্ষককে, দ্যাট ইজ সৌম্যকে, ভাণ্ডার রক্ষককে নথিতে বর্ণিত কাঁচামাল সরবরাহ করার জন্য প্রয়োজনীয় অনুমতি বা নির্দেশ প্রদান। অর্থাৎ অদ্রিতা সৌম্যকে বলছে তুমি এই এই মালগুলি আমায় পাঠাও, তাহলে সেই উদ্দেশ্যটা পূরণ করার জন্য স্টোর রিকুইজিশনস নোট দরকার। আরেকটা কি কারণের জন্য? আরেকটা হচ্ছে কাঁচামালের ভোগ বা ব্যবহারের পরিমাণ নির্ধারণের জন্য প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করা। আরেকটাও কাজ হচ্ছে যে আজকে একটা প্রোডাক্ট তৈরি করতে গিয়ে আলটিমেটলি কোন আইটেমটা কোন মেটেরিয়াল কতটা পরিমাণে কনজিউম করা হচ্ছে সেটাও পরবর্তীকালে যখন ডিটারমাইন করা হবে তখন কিন্তু এই ধরনের স্টোর রিকুইজিশনস নোটের উপর ভিত্তি করেই কিন্তু তৈরি করা হবে। কারণ প্রত্যেকটা স্টোর রিকুইজিশনস, কারণ সেখানে একটা প্রজেক্ট নাম্বার লেখা থাকবে যে এই প্রজেক্টের এগেনস্টে আমার আরও এইটা দরকার, আবার এইটা দরকার, তার মানে আলাদা আলাদাভাবে স্টোর রিকুইজিশনস নোট ইস্যু করা হবে, ঠিক আছে। তো যার ফলে পরবর্তীকালে যখন সেই কাজটা হয়ে যাবে, হওয়ার পর সেই কাজটাতে কতটা মেটেরিয়াল লেগেছে, কতটা কোন পরিমাণে, সেই জিনিসটা ডিটারমাইন করার ক্ষেত্রেও কিন্তু এই স্টোর রিকুইজিশনস নোটটা দরকার পড়বে। তারপর কি? বিল অফ মেটেরিয়াল কি জিনিস? হট করে মাথার মধ্যে স্ট্রাইক করে গেল, ও বিল অফ মেটেরিয়ালটা হচ্ছে যেটা নাকি অরিজিৎ দেবে ইঞ্জিনিয়ারিং ডিভিশনস, বা যদি ছোটো অর্গানাইজেশনস হয় সেই ক্ষেত্রে সেই প্রোডাকশনস ডিভিশনস। কিসের ওপর ভিত্তি করে? যে একটা টোটাল কাজ কমপ্লিট করতে গেলে কোন কোন মেটেরিয়াল কতটা কোয়ান্টিটিতে লাগতে পারে সেটার ওপর একখানা কমপ্লিট হিসেব নিকেশ। কাকে দেবে? একদম সৌম্যকে দেবে, স্টোর ডিপার্টমেন্টকে দেবে, যেটা অনুযায়ী স্টোর ডিপার্টমেন্ট পারচেস ডিপার্টমেন্টকে দ্যাট ইজ অভিজিৎকে বলে দেবে ভাই তুমি এই জিনিসগুলোকে কিনে কিন্তু আস্তে আস্তে আমাকে পাঠাতে থাকো, কারণ প্রোডাকশন যখন স্টার্ট হবে তখন কিন্তু আস্তে 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 করে স্টোর রিকুইজিশনসের মাধ্যমে সেই মালগুলো কিন্তু আমার থেকে নিয়ে যাবে। তো এখানে আমরা পড়ছি কি? বিলস অফ মেটেরিয়াল, যেটা অরিজিৎ সৌম্যকে দেবে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ডিভিশনস দেবে কাকে? স্টোর ডিপার্টমেন্টকে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কাজ করি আমরা, এইখানে
একটা ডিফারেন্স পড়ে নিই, যেই ডিফারেন্সটা হচ্ছে স্টোর রিকুইজিশনস আর বিল অফ মেটেরিয়ালের মধ্যে। অর্থাৎ অর্থাৎ বিল অফ মেটেরিয়াল বলতে বোঝায় যেটা একবারে তৈরি করা একটা পুরো কাজের জন্য, কাজ কমপ্লিট করতে গেলে এস্টিমেটেড ওয়েতে, সেটা ইঞ্জিনিয়ারিং ডিভিশনস তৈরি করবে, যেটা অরিজিৎ তৈরি করবে, দেবে কাকে? যেটা দেবে মজুদ ভাণ্ডারকে, অর্থাৎ স্টোর ডিপার্টমেন্টকে, সৌম্যকে। আর স্টোর রিকুইজিশনসটা কি? যখন অদ্রিতা অর্থাৎ প্রোডাকশনস ডিপার্টমেন্ট যখন প্রোডাকশনসটা করতে যাবে, তখন ওর যেমন যেমন দরকার সেই জিনিসটা যে লিস্টের মাধ্যমে ও স্টোর ডিপার্টমেন্ট থেকে নিয়ে আসবে র মেটেরিয়ালসগুলো, তার জন্য যে ডকুমেন্টসটা দেবে সেটাকে বলা হবে স্টোর রিকুইজিশনস। দেবে কাকে? অদ্রিতা দেবে সৌম্যকে। তো এই যে স্টোর রিকুইজিশনস আর বিল অফ মেটেরিয়াল, এটা খুবই ইম্পর্টেন্ট। এইটার মধ্যে আমরা ডিফারেন্সেসগুলো একটু ভালো করে পড়ে নিই। প্রথমে হচ্ছে কি স্টোর রিকুইজিশনস, তারপর হচ্ছে বিল অফ মেটেরিয়ালস। তো স্টোর ডিপার্টমেন্ট একটা আমরা কাজ করবো, স্টোর ডিপার্টমেন্টটা পুরোটা একবারে পড়ে নেব, তারপর বিল অফ মেটেরিয়ালটা পুরোটা একবারে পড়ে নেব, তারপর পাশাপাশিভাবে আমরা তাদের কম্পিটিশনসটাকে বুঝে নেব। তো প্রথমে আমরা পড়ছি স্টোর রিকুইজিশন সম্পর্কে, অর্থাৎ অদ্রিতা সাথে ডিলিংস হচ্ছে সৌম্যর। তো যখন অল্প সংখ্যক কিংবা নির্দিষ্ট কিছু কাঁচামাল বা উপকরণের প্রয়োজন হয়, তখন এই নথিটি অর্থাৎ স্টোর রিকুইজিশনস নথিটি ব্যবহার করা হয়। আরেকবার, যখন অল্প সংখ্যক কিংবা নির্দিষ্ট কিছু কাঁচামাল বা উপকরণের প্রয়োজন হয়, তখন এই স্টোর রিকুইজিশনস বা মজুতের যাচনপত্র নথিটি ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট সম্পূর্ণতা, পয়েন্ট অফ ডিফারেন্স। মজুতের যাচনপত্র হলো বা স্টোর রিকুইজিশনস হলো উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল বা উপকরণের একটি আংশিক চিত্র, পুরো চিত্র না। আংশিক, পুরো চিত্রটা একটুখানি অন্য টপিকে চলে যায়। পুরো চিত্র হচ্ছে বিল অফ মেটেরিয়াল, কাঁচামালের তালিকা, কিন্তু এই স্টোর রিকুইজিশনস হচ্ছে অংশ বিশেষ। ঠিক আছে, নেক্সট পাঠানোর সময় উৎপাদন প্রক্রিয়া বা কাজ শুরু হয়ে যাওয়ার পরও এই যাচনপত্র মজুদ বিভাগে পাঠানো যেতে পারে। অবভিয়াসলি যেমন যেমনভাবে দরকার পড়তে থাকবে সেরকমভাবে প্রোডাকশনস ডিপার্টমেন্ট অর্থাৎ অদ্রিতা সৌম্যর কাছে এই স্টোর রিকুইজিশনসটা পাঠাতে থাকবে। ঠিক, তারপর নেক্সট কি? নির্ভরশীলতা। যাচনপত্র স্টোর রিকুইজিশনস পাঠানো শুরু হয়ে গেলে আর নতুন কোনো কাঁচামালের তালিকা পাঠানো হয় না। মানে কি, একবার যদি কাজ স্টার্ট হয়ে যায়, স্টোর রিকুইজিশনস যদি দেওয়া স্টার্ট হয়ে যায়, তখন আর বিল অফ মেটেরিয়াল কোথা থেকে আসবে? বিল অফ মেটেরিয়াল তো সবার আগে দিতে হয়। তো সেই জন্যই বলছে যে একবার যদি স্টোর রিকুইজিশনসের কাজ স্টার্ট হয়ে যায় বা কাজ যদি স্টার্ট হয়ে যায়, তখন কিন্তু আর বিল অফ মেটেরিয়াল আর দেওয়া হয় না, পাঠানো হয় না। তারপর হিসেব নিকাশের দাখিলা। যাচনপত্রের উপর ভিত্তি করেই মজুতের খতিয়ান বা স্টোর লেজারে প্রয়োজনীয় দাখিলা করা হয়ে থাকে। খুব ভালো করে বুঝবি। তাহলে আমরা আগে ছখানা ডিপার্টমেন্টকে দেখেছিলাম, একটা ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে গিয়ে প্রোডাকশন, একটা হচ্ছে গিয়ে স্টোর, আরেকটা হচ্ছে গিয়ে পারচেস, আরেকটা হচ্ছে ফিনান্স। পাঁচটা ডিপার্টমেন্ট দেখেছিলাম। এখন আরেকটা ডিপার্টমেন্ট ঢুকলো, সেটা হচ্ছে কস্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ যেই ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট ছিল, এখন আরেকটা যে ডিপার্টমেন্ট ঢুকছে সেই ডিপার্টমেন্টটার নাম হচ্ছে কস্ট ডিপার্টমেন্ট। তার কাজ হচ্ছে যে যত ধরনের এই সমস্ত খরচপাতিগুলো হচ্ছে সেগুলোর অ্যাকাউন্টিং করা। তাদের কাজ অ্যাকাউন্টিং করা, যে আজকে এই প্রোডাকশনে এতটা লাগলো, এতটা র মেটেরিয়াল লাগলো, তো তাহলে এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই প্রোডাক্টের মধ্যে যে র মেটেরিয়ালটা লাগলো তার কস্টটাকে তো ঢোকাতে হবে। সেই ঢোকানোর ক্ষেত্রে কিভাবে ঢোকাবো? সেই ঢোকানোর জন্য জার্নাল ইউজ হয়। ঠিক আছে, আমরা যেরকম ফিনান্সের ক্ষেত্রে জার্নাল করেছিলাম, কস্ট অ্যাকাউন্টিংয়েও এন্ট্রি দেওয়ার জন্য জার্নাল ইউজ হয়। ঠিক আছে, যেটা আমরা সেকেন্ড সেমিস্টারে শিখবো। তো এইখানে যে জার্নালগুলো দেওয়া হয় সেটা কস্ট ডিপার্টমেন্ট দেয়। তো আজকে কস্ট ডিপার্টমেন্ট যখন নাকি কোনো একটা জার্নাল পাস করতে যাবে, তখন সেটা কিসের ওপর ভিত্তি করে দেবে? যে এই র মেটেরিয়ালটা প্রোডাকশনসে লেগেছে সেটার উপর ভিত্তি করেই দেবে। ঠিক আছে না? কারণ আজকে যে বিল অফ মেটেরিয়ালটা দেওয়া হলো সেই বিল অফ মেটেরিয়াল অনুযায়ী পারচেস ডিপার্টমেন্ট মালগুলো কিনে স্টোর ডিপার্টমেন্টের মধ্যে রাখলো। আরে স্টোর ডিপার্টমেন্টে রাখা মানেই কি সেগুলো প্রোডাকশনসে কি কাজে লেগে গেল নাকি? এর মধ্যে তো এরকম হতেই পারে যে কোনো একটা কারণে অনেকগুলো মাল নষ্ট হয়ে গেল। তাহলে সে যখন মালগুলো স্টোরের মধ্যে রাখা হয় তখন সেইটার কোনো অ্যাকাউন্টিং হয় না। অ্যাকাউন্টিং কখন হয়? যখন সেই মালগুলো প্রোডাকশানে কাজে লাগে, অর্থাৎ যখন স্টোর রিকুইজিশনসের মাধ্যমে মালগুলো পাঠিয়ে দেওয়া হয় কোথায়? প্রোডাকশনসে। তখন গিয়ে অ্যাকাউন্টিংটা হয় যে এই ভ্যালু অফ মেটেরিয়াল আলটিমেটলি প্রোডাকশনসে লাগছে।
কথাটা বুঝতে পারলি? তো এই কারণেই বলা হচ্ছে যে যেরকমভাবে আমরা অ্যাকাউন্টসে শিখেছিলাম না, যে আজকে অর্থনৈতিক অবস্থার শুধুমাত্র অর্থনৈতিক অবস্থার একটা জিনিসের কি আমরা লেনদেন তখনই বলতে পারবো, ট্রানজ্যাকশন তখনই বলতে পারবো একটা ইভেন্টকে, যখন নাকি মনিটারি কন্ডিশনসের মধ্যে চেঞ্জেস আসে। আর আরেকটা হচ্ছে যেটার মধ্যে টাকার ইনভলভমেন্ট থাকে, ঠিক আছে না? তো শুধু টাকা, যে জন্য আশীর্বাদ, যে আমরা জিনিসটা শিখেছিলাম যে একজন আশীর্বাদ দিচ্ছে আর টাকা দিচ্ছে, তো আশীর্বাদটা কিন্তু ইভেন্ট, কিন্তু সেটা ট্রানজ্যাকশনস নয়। আর মনিটারি সিচুয়েশনসের মধ্যেও একটা চেঞ্জেস থাকা দরকার, যেটা আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে শিখেছিলাম, যে কেউ একজন কাউকে বলছে যে আমার বিজনেস করার জন্য তুই 10 লাখ টাকা লোন দিবি, সে বললো হ্যাঁ আমি দেবো, তার মানে এখনো পর্যন্ত দেয়নি, তার মানে ফিনান্সিয়াল কন্ডিশনসের মধ্যে এখনো পর্যন্ত কোনো রকম চেঞ্জেস আসেনি, কিন্তু টাকার একটা ইনভলভমেন্ট আছে, তবুও কিন্তু এটা একটা ইভেন্ট ট্রানজ্যাকশনস নয়। সেরকমভাবে মাল স্টোরের মধ্যে এসে রইলো, সেটা কিন্তু সেইটার ওপর বেস করে আমরা কিন্তু কোনো রকম অ্যাকাউন্টিং করতে পারবো না, কস্ট অ্যাকাউন্টিং করতে পারবো না। যখন ওটা আলটিমেটলি প্রোডাকশনসে যাবে তখনই ওটার উপর অ্যাকাউন্টিং হবে, আদারওয়াইজ নয়। এর জন্য বলেছে যে স্টোর রিকুইজিশনসের উপর ভিত্তি করেই মজুতের খতিয়ান বা স্টোর লেজার, স্টোর ডিপার্টমেন্ট, ভালো মতো মনে রাখবি, স্টোর ডিপার্টমেন্ট যে প্রত্যেকটা আলাদা আলাদা মেটেরিয়ালের জন্য আলাদা আলাদা লেজার করে রেখেছে, যে এখান থেকে এতটা বেরোলো, প্রত্যেকটা লেজার, যেরকমভাবে স্যালারি অ্যাকাউন্ট আমরা ফিনান্সে করি, ওয়েজেস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, সেরকমভাবে স্টোর ডিপার্টমেন্ট প্রত্যেকটা মেটেরিয়ালের জন্য আলাদা 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 অ্যাকাউন্ট তৈরি করে রাখে, মেনটেন করে রাখে। যখন সেখান থেকে কোনো একখানা মাল বেরিয়ে যায় প্রোডাকশনসের জন্য, সেখানে ওই লেজারগুলিতে, স্টোর লেজারগুলিতে এন্ট্রিটা হয়। তো সেটাই বলেছে, যাচনপত্রের উপর ভিত্তি করে মজুদের খতিয়ান বা স্টোর লেজারে প্রয়োজনীয় দাখিলা করা হয়ে থাকে। নেক্সট, প্রস্তুতকারী কি স্টোর রিকুইজিশনসের প্রতিষ্ঠানের উৎপাদন কেন্দ্র বা বিভাগ এই যাচনপত্র বা স্টোর রিকুইজিশনস প্রস্তুত করে, জানি তো অদ্বিতীয় তো তৈরি করে এটা। কাজের সুবিধা, যাচনপত্র স্টোর রিকুইজিশনস মজুদ বিভাগকে প্রয়োজনীয় কাঁচামাল বা উপকরণ উৎপাদন কেন্দ্র বা বিভাগকে যথাসময় সরবরাহ করতে সুবিধা প্রদান করে। আজকে প্রোডাকশনস ডিপার্টমেন্ট অদ্রিতা যেই সমুখে স্টোর রিকুইজিশনসটা পাঠিয়েছিল, কবের মধ্যে পাঠাতে হবে সেই ধরনের জিনিসগুলো লেখা থাকে, যার ফলে সৌমর সুবিধা হবে সেই জিনিসগুলো সেই ডেটের মধ্যে পাঠিয়ে দিতে। তারপর কি, তাদের এটা সুবিধাই হবে সৌমর। তারপর হচ্ছে অগ্রিম বার্তা, যাচনপত্র স্টোর রিকুইজিশন সেই অর্থে কোনো অগ্রিম বার্তা বহন করে না। অগ্রিম বার্তা বহন করে বিল অফ মেটেরিয়াল, যেটা প্রোডাকশন স্টার্ট হওয়ার আগেই বলে দেওয়া হয় যে আমার এই জিনিসটা প্রোডাকশন করতে গেলে এই মেটেরিয়ালগুলো লাগবে, তুমি রেডি করে রেখো। আর স্টোর রিকুইজিশনসে কি, আমি তোমার স্টোর রিকুইজিশনস পাঠালাম, একদিনের মধ্যেই মালটা পাঠিয়ে দাও বা এখনই মালটা পাঠিয়ে দাও, তার মানে এটা কোনো অগ্রিম বার্তা কিন্তু বহন করছে না স্টোর ডিপার্টমেন্টের জন্য। প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে মজুদ বিভাগকে এই নথি পাঠানো হয়, ঠিক আছে। প্রতিযোগিতামূলক দরপত্র, প্রতিযোগিতামূলক দরপত্র প্রস্তুতের ক্ষেত্রে এই যাচনপত্র বিশেষ সাহায্য করে না। ভালো মতন বুঝি, প্রতিযোগিতা দরপত্র মানে কি, কোনো একটা কাজ করতে গেলে একটা টেন্ডার দিতে হয়, যেরকমভাবে গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্ট কোনো একটা কাজ করাতে গেলে এরকম একখানা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেয় যে এই কাজটা করতে গেলে যারা যারা তোমার কন্ট্রাক্টর আছো বলো তোমরা কতটা করে চার্জ করবে। তো কন্ট্রাক্টররা কী করে, কন্ট্রাক্টররা সেই কাজটা করার জন্যে ওরা মনে মনে একখানা ওই কস্টশিট তৈরি করে, যে এতটা মেটেরিয়াল, এতটা এই, এতটা এই, এতটা এই, এই লেগে টোটাল মোটামুটি আমার এতটা কস্ট লাগবে, তার সাথে আমার এতটা প্রফিট প্লাস, তাহলে টোটাল বেরিয়ে আসবে যে টোটাল আমি এতটুকুনি এতটা আমার টাকা লাগবে এই কাজটা করতে গেলে। তো তার মানে এটা তো বিলস অফ মেটেরিয়াল, মানে একটা কাজ কমপ্লিট করতে গেলে পুরো যে একখানা কমপ্লিট ভিউ, এটা তো বিলস অফ মেটেরিয়াল। তো বিলস অফ মেটেরিয়ালটা ইউজ হয় সেই সমস্ত টেন্ডার তৈরি করার ক্ষেত্রে, বিলস অফ মেটেরিয়াল যে কনসেপ্ট সেটাই ইউজ হয় টেন্ডার তৈরি করার ক্ষেত্রে। কিন্তু আজকে যে স্টোর রিকুইজিশন, এটা তো পুরো একটা কার্ডের ছোট্ট একটা পোর্শন করতে গেলে যে যে মেটেরিয়ালগুলো দরকার, তার মানে স্টোর রিকুইজিশনসের উপর ভিত্তি করে কিন্তু কখনো টেন্ডার তৈরি করা যায় না। তো সেটাই বলছে, প্রতিযোগিতামূলক দরপত্র প্রস্তুতের ক্ষেত্রে এই যাচনপত্র বিশেষ সাহায্য করতে পারে না, অর্থাৎ টেন্ডার তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই যে স্টোর রিকুইজিশন সেটা কিন্তু সেরকমভাবে সাহায্য করে না, যেটা বিলস অফ মেটেরিয়াল সাহায্য করে। কাঁচামালের অপচয়, কাঁচামালের অপচয় রোধে এই যাচনপত্রের বিশেষ কোনো ভূমিকা নেই। মানে কি, আজকে যদি অপ্রয়োজনীয় মেটেরিয়াল আগেই বিলস অফ মেটেরিয়াল অনুযায়ী কিনে নেওয়া হয়, তাহলে সেই জিনিসগুলো পড়ে থেকে নষ্ট হবে। তো যার ফলে অপচয় রোধটা কিন্তু এই স্টোর রিকুইজিশনসের মাধ্যমে রোধ করা যায় না, কারণ যেই জিনিসগুলো কেনা হয়ে গেছে সেই ধরনের জিনিসগুলোকে তো শুধু পাঠাতে হবে প্রোডাকশনসের জন্য। কিন্তু বিলস অফ মেটেরিয়াল যখন তৈরি করা হয় তখনই অপচয়ের ব্যাপারটা মাথার মধ্যে থাকে, যে আমি এমন এমন কিছু র মেটেরিয়ালস কিনতে বলবো না যেই ধরনের জিনিসগুলো হয়তো পরবর্তীকালে প্রোডাকশন প্রসেসে কাজেই লাগবে না, সেটা শুধুমাত্র ওই স্টোর ডিপার্টমেন্টের মধ্যে পড়ে থেকে নষ্ট হবে। কথাটা বোঝা গেল? এই জন্যই বলা হচ্ছে যে স্টোর রিকুইজিশনস কাঁচামালের অপচয় রোধের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে কোনো রকম ভূমিকা পালন করে না।
এরপর আমরা কি পড়বো, এবার আমরা পুরোপুরিভাবে পড়বো বিলস অফ মেটেরিয়াল সম্পর্কে, যেটা আমরা মোটামুটি খুব ভালো করে বুঝে নিয়েছি। বিলস অফ মেটেরিয়ালের প্রথমে আমরা ব্যবহারটা দেখিনি। একটি নির্দিষ্ট কাজ বা প্রক্রিয়ার জন্য যখন সম্পূর্ণ প্রয়োজনীয় কাঁচামাল বা উপকরণ একসঙ্গে চাওয়া হয় তখন এই নথিটি ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা। তারপর সম্পূর্ণতা কি? কাঁচামালের তালিকা হলো উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল বা উপকরণের একটি সম্পূর্ণ চিত্র, অর্থাৎ একটা কাজ করতে গেলে কী কী কাঁচামাল লাগবে সেটা পুরো একটা কমপ্লিট ডিটেলস, কমপ্লিট ভিউ। তারপর পাঠানোর সময় কি? বিলস অফ মেটেরিয়ালের উৎপাদন প্রক্রিয়া বা কাজ শুরু হওয়ার আগে এই কাঁচামালের তালিকা মজুদ বিভাগে পাঠানো হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট। আর নির্ভরশীলতাটা কি বিল অফ মেটেরিয়ালের? কাঁচামালের তালিকা আগেভাগে পাঠানোর পরের ধাপে ধাপে উৎপাদনের প্রয়োজন অনুযায়ী যাচনপত্র পাঠানো হয়। কারণ বিলস অফ মেটেরিয়াল পাঠানো হলো, সেখান থেকে পারচেস ডিপার্টমেন্ট সেগুলোকে পারচেস করে স্টোর ডিপার্টমেন্টের মধ্যে রাখে। তারপর ওখান থেকে প্রোডাকশনস ডিপার্টমেন্ট যখন যেরকম দরকার আছে সেরকম মেটেরিয়ালসগুলো স্টোর রিকুইজিশনসের মাধ্যমে স্টোর ডিপার্টমেন্ট থেকে এনে প্রোডাকশনস প্রসেসটা চালায়। হিসাব নিকাশের দাখিলা, কাঁচামালের তালিকার উপর ভিত্তি করে কোনো দাখিলা তৈরি করা হয় না। কারণ আজকে যে মালগুলোকে কেনা হয়েছে তো সেগুলো তো কেনা মানেই যে প্রোডাকশনসের কাজে লাগবে তা তো কোনো মানে নেই। তো যেহেতু কেনা মানেই প্রোডাকশনসের কাজে লাগবে না, কাজে লাগবে বলে এরকম কোনো দিয়ে নেই, তো সেই কারণে বিলস অফ মেটেরিয়ালের উপর বেস করে কিন্তু কোনো রকম অ্যাকাউন্টিং করা হয় না, কস্ট অ্যাকাউন্টিং। সেটা করা হয় স্টোর রিকুইজিশনসের উপর ভিত্তি করে, কারণ যখন আলটিমেটলি সেই র মেটেরিয়ালসগুলি প্রোডাকশনসের কাজে লাগছে। প্রস্তুতকারীকে প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং বিভাগ বা প্ল্যানিং বিভাগ কাঁচামালের তালিকা প্রস্তুত করা, যদি একদমই ছোটো হয় সেই ক্ষেত্রে প্রোডাকশনস ডিপার্টমেন্টই। কিন্তু ইন জেনারেল কেস মনে রাখবি এই বিলস অফ মেটেরিয়ালটা তৈরি করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা পরিকল্পনা প্ল্যানিং ডিপার্টমেন্ট। তারপর কাজের সুবিধা, কাঁচামালের নথি মজুদ বিভাগকে কাঁচামালের প্রয়োজনীয়তা আগেভাগে জেনে নেওয়ার সুযোগ এবং সেই অনুযায়ী ক্রয় বিভাগকে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের অনুরোধ সাহায্য করে, জানাতে সাহায্য করে। তার মানে আগে একটা সাহায্য করে, এই জিনিসটা যদি আগের থেকে দিয়ে দেওয়া হয় তাহলে ওরা মোটামুটি বুঝতে পারবে যে আমাকে এই জিনিসগুলো মজুদ করে রাখতে হবে, আর পারচেস ডিপার্টমেন্ট বুঝে না আমাকে এই ধরনের জিনিসগুলো পরবর্তীকালে কিনে দিতে হবে, তো এখনই কিনে সেই জিনিসগুলোকে মজুদ ভাণ্ডারে পাঠিয়ে দেওয়া হোক। তার মানে সাহায্য করে। অগ্রিম বার্তা, কাঁচামালের তালিকা কাঁচামালের প্রয়োজনীয়তা সম্পর্কে অগ্রিম বার্তা দিতে মজুদ বিভাগকে কাছে পাঠানো হয়ে থাকে। আগে থেকে ইনফরমেশনস দেওয়ার জন্য এই বিলস অফ মেটেরিয়ালটা পাঠানো হয়ে থাকে স্টোর ডিপার্টমেন্টের কাছে। প্রতিযোগিতামূলক দরপত্র, কাঁচামালের তালিকার প্রতিযোগিতামূলক দরপত্র প্রস্তুতে বিশেষ সহায়তা করে, অর্থাৎ টেন্ডার তৈরি করার ক্ষেত্রে সাহায্য করে। কাঁচামালের অপচয় রোধ করতে এই তালিকা বিশেষ ভূমিকা পালন করে, কারণ যেরকমভাবে তোমার প্ল্যানিং হবে সেরকমভাবে সেই ধরনের জিনিস কেনা হবে, যার ফলে অপ্রয়োজনীয় আর কেনা হবে না। এবার আমরা কি করব, এবার আমরা দুটোকে পাশাপাশি জাস্ট রিড করে বেরিয়ে যাবো। তোরা এক্সপেক্টেড দুটো প্রত্যেকটারই পয়েন্ট বুঝে গেছিস। প্রথমে স্টোর রিকুইজিশনস, তারপর বিল অফ মেটেরিয়াল। যখন অল্প সংখ্যক কিংবা নির্দিষ্ট কিছু কাঁচামাল বা উপকরণের প্রয়োজন হয় তখন এই নথিটি ব্যবহার করা হয়। আর এদিকে একটি নির্দিষ্ট কাজ বা প্রক্রিয়ার জন্য যখন সম্পূর্ণ প্রয়োজনীয় কাঁচামাল বা উপকরণ একসঙ্গে চাওয়া হয় তখন এই নথিটি ব্যবহার করা হয়। নেক্সট, সম্পূর্ণতা, মজুতের যাচনপত্র বা স্টোর রিকুইজিশনস হলো উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল বা উপকরণের একটি আংশিক চিত্র, আর কাঁচামালের তালিকা হলো উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল বা উপকরণের একটি সম্পূর্ণ চিত্র। তারপর পাঠানোর সময় উৎপাদন প্রক্রিয়া বা কাজ শুরু হয়ে যাওয়ার পরও উৎপাদন প্রক্রিয়া হওয়ার পর এই যাচনপত্র মজুদ বিভাগে পাঠানো যেতে পারে। আর বিল অফ মেটেরিয়ালটা আগে উৎপাদন প্রক্রিয়া স্টার্ট হওয়ার, উৎপাদন প্রক্রিয়া বা কাজ শুরু হওয়ার আগেই এই কাঁচামাল তালিকা মজুদ বিভাগকে পাঠানো হয়ে যায়। তারপর স্টোর রিকুইজিশনসের নির্ভরশীলতা, যাচনপত্র পাঠানো শুরু হয়ে গেলে আর নতুন এই কাঁচামালের তালিকা পাঠানো হয় না। আর কাঁচামালের তালিকা আগেভাগে পাঠানোর পরেই ধাপে ধাপে উৎপাদনের প্রয়োজন অনুযায়ী যাচনপত্র পাঠানো হয়ে থাকে। তার মানে স্টোর রিকুইজিশনস তৈরি হয়ে গেলে তখন আর বিল অফ মেটেরিয়াল তৈরি হয় না, আর বিল অফ মেটেরিয়াল তৈরি হওয়ার পরেই কিন্তু এই স্টোর রিকুইজিশনস তৈরি হয়ে থাকে। তারপর যা স্টোর রিকুইজিশনসের উপর আমি শর্ট করে বলে দিই, স্টোর রিকুইজিশনসের উপরেই স্টোর লেজার্সের অ্যাকাউন্টিং হয়ে থাকে। বিলস অফ মেটেরিয়ালের উপর বেস করে কিন্তু স্টোর লেজার্সের কোনো রকম অ্যাকাউন্টিং হয় না। তারপর এইখানে স্টোর রিকুইজিশনসটা তৈরি করে উৎপাদন বিভাগ, আর এখানে বিল অফ মেটেরিয়ালটা তৈরি করে ইঞ্জিনিয়ারিং বিভাগ বা প্ল্যানিং বিভাগ। কাজের সুবিধার ক্ষেত্রে কি, স্টোর রিকুইজিশন সেরকম কোনো রকম কাজের ক্ষেত্রে যাচনপত্র মজুদ বিভাগে প্রয়োজনীয় কাঁচামাল বা উপকরণ উৎপাদন কেন্দ্র বা বিভাগকে যথাযথ সময়ে সরবরাহ করতে সুবিধা প্রদান করে, যেরকমভাবে যে কখন কোন মালটাকে পাঠাতে হবে সেই জিনিসটা। আর এইখানে কি সাহায্য করে, এইখানে সাহায্য করে যে একটা কাজ করতে গেলে মোটামুটি কতটা র মেটেরিয়াল আগেভাগে বুঝে নিতে হবে, রাখতে হবে, সেই জিনিসটা বোঝার ক্ষেত্রে এই বিল অফ মেটেরিয়ালটা সাহায্য করে। অগ্রিম বার্তা, আজকে যে যাচনপত্র
স্টোর রিকুইজিশনস এই অর্থে কোনো অগ্রিম বার্তা বহন করে না, কারণ আগের থেকে কিন্তু স্টোর রিকুইজিশনস বোঝানো যে একটা প্রোডাক্ট তৈরি করতে কী কী র মেটেরিয়াল দরকার, কিন্তু বিল অফ মেটেরিয়ালটা সেই ক্ষেত্রে কিন্তু একটা অগ্রিম বার্তা হিসাবে সাহায্য করে যে এই প্রোডাক্টটা তৈরি করতে গেলে এই ধরনের জিনিসগুলো আমার লাগবে, তেমন একটা অগ্রিম বার্তা দিয়ে দেয়। প্রতিযোগিতামূলক দরপত্র, এখানে এই স্টোর রিকুইজিশনসের ওপর বেস করে কোনো রকম প্রতিযোগিতামূলক দরপত্র তৈরি করা যায় না, কিন্তু বিল অফ মেটেরিয়ালের উপর বেস করে প্রতিযোগিতামূলক দরপত্র তৈরি করা যায়। আর কাঁচামালের অপচয়, স্টোর রিকুইজিশনসের মাধ্যমে কোনো রকম কাঁচামাল অপচয় রোধ করা যায় না, কিন্তু বিল অফ মেটেরিয়ালের মাধ্যমে কিন্তু এই কাঁচামাল অপচয় রোধ করা যায়। এইবার আর একখানা আমরা পয়েন্ট বা কনসেপ্ট শিখবো যেটাকে বলা হয়, তাহলে আমাদের ওখানে একটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মেটেরিয়াল ইস্যু অ্যানালাইসিস শিট। খুব ভালো মতন একবার পড়ে নিই আর সেখান থেকে বোঝার চেষ্টা করবি এটা কী বোঝাতে চাইছে, খুব ইম্পর্টেন্ট। নির্দিষ্ট সময় অন্তর, একটা নির্দিষ্ট সময় বাদে বাদে প্রতিষ্ঠানের যাবতীয় যাচনপত্র, দ্যাট ইজ স্টোর রিকুইজিশনস, কাঁচামাল ফেরতের বিবরণী এবং কাঁচামাল স্থানান্তরের বিবরণী, তিনটে ডকুমেন্টস আছে এখানে। একটা হচ্ছে স্টোর রিকুইজিশনস, একটা হচ্ছে গিয়ে কাঁচামাল ফেরতের বিবরণী, অর্থাৎ যেইটা স্টোর ডিপার্টমেন্টের হয়তো কোনো একটা জিনিস লাগেনি সেটা আবার ফেরত দিচ্ছে কাকে, আমাকে ফেরত দিচ্ছে ভেন্ডারকে, তো সেটার একটা ডকুমেন্টস থাকবে কাঁচামাল ফেরতের বিবরণী। তারপর কাঁচামাল স্থানান্তরের বিবরণী, অর্থাৎ ধর যে প্রোডাকশনস ডিপার্টমেন্টটা রয়েছে সেই প্রোডাকশনস ডিপার্টমেন্ট রয়েছে ভট্টনগরে একটা, আরেকটা রয়েছে বালিতে। তো হতেই পারে বালিতে যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে কিছু র মেটেরিয়ালসের দরকার আছে, তাহলে ভট্টনগর ডিপার্টমেন্টে সেই ধরনের র মেটেরিয়ালসগুলো রয়েছে স্টোরে, তখন সেই মেটেরিয়ালসগুলো ওই বালি যে প্রোডাকশনস ইউনিটটা রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া হলো। তো তার জন্য একটা এভিডেন্স রাখতে হবে, একটা ডকুমেন্টস মেনটেন করতে হবে, সেটাকে বলা হবে কাঁচামাল স্থানান্তরের বিবরণী। তো তার মানে তিনটে। আবার প্রথম থেকে বলি, নির্দিষ্ট সময় অন্তর প্রতিষ্ঠানের যাবতীয় যাচনপত্র, কাঁচামাল ফেরতের বিবরণী এবং কাঁচামাল স্থানান্তরের বিবরণীর ওপর ভিত্তি করে একটি সার্বিক বিশ্লেষণ করা হয়, অর্থাৎ অ্যানালাইসিস করা হয়, এবং এই বিশ্লেষণের উপর ভিত্তি করে একটি বিবরণী প্রস্তুত করা, একটা লিস্ট তৈরি করা হয়, ঠিক আছে, বিবরণী বা কি বলবো একটা স্টেটমেন্ট তৈরি করা হয়। এই বিবরণীকে কাঁচামাল বিলের বিশ্লেষণ বা মেটেরিয়াল ইস্যু অ্যানালাইসিস শিট বলে। এটা কি সহজ ভাষায় যদি আমরা জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে এতদিন ধর ধর 3 মাস বাদে বাদে এই ব্যাপারটা করা, যে 3 মাস ধরে যে প্রোডাকশনসটা হলো সেই যে প্রোডাকশনসটা হলো সেই প্রোডাকশনসে কতটা মেটেরিয়াল কতটা অ্যামাউন্টে লেগেছে, কতটা আমি আবার ভেন্ডারকে রিটার্ন করে দিয়েছি, বা কতটা এইখানে যেটা স্টোরে ছিল সেটা আমি বালি স্টোরে পাঠিয়েছি প্রোডাকশনস করার জন্য, এই সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়ে এইটা বোঝা যে 3 মাসে আমি যে প্রোডাক্টটা তৈরি করলাম সেটার মধ্যে আলটিমেটলি কতটা মেটেরিয়াল কতটা ইউনিটে লেগেছে, যাতে নাকি সেই মেটেরিয়াল যেরকম আজকে ধর প্রোডাক্ট এই 3 মাসের মধ্যে প্রোডাক্ট এ বি সি 3 ধরনের জিনিস তৈরি হয়েছে, তাহলে এ বি সি এই তিনটের মধ্যে যে মেটেরিয়ালগুলো প্রোডাকশনস ডিপার্টমেন্টের স্টোর রিকুইজিশনসের ওপর ভিত্তি করে ইস্যু হয়েছে, কোনটাতে কতটা মেটেরিয়াল লেগেছে সেটাকে তো আমায় ডিটারমাইন করতে হবে। কিসের জন্য? প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, তার রেসপেক্টিভ কস্ট ডিটারমাইন করার জন্য। তো এইটা যেই প্রসেসে যে বিশ্লেষণের মাধ্যমে বার করা হয় সেই বিশ্লেষণের ক্ষেত্রে তিনটে ডকুমেন্টসের দরকার পড়ে, একটা স্টোর রিকুইজিশনস, আরেকটা কতটা রিটার্ন করে দেওয়া হলো, আরেকটা হচ্ছে আরেকটা যে প্রোডাকশনস ডিপার্টমেন্ট আছে সেখানে কতটা স্থানান্তর করা হলো। এই তিনটে ডকুমেন্টস নিয়ে যে একটা অ্যানালাইসিস করা হয় সেই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে যে স্টেটমেন্টটা তৈরি করা হয় সেটাকে বলা হয় মেটেরিয়াল ইস্যু অ্যানালাইসিস শিট। এইটার উপরে ভিত্তি করে বোঝা যায় যে এই মেটেরিয়ালটা কতটা প্রোডাক্ট এ তৈরি করার ক্ষেত্রে, বি তৈরি করার ক্ষেত্রে, সি তৈরি করার ক্ষেত্রে কাজে লেগেছে, যার ফলে এর তাহলে কতটা প্রাইস হওয়া উচিত, বি এর কতটা হওয়া উচিত, সি এর কতটা হওয়া উচিত। তো এইটাই হচ্ছে গিয়ে মেটেরিয়াল ইস্যু অ্যানালাইসিস শিট, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট।